সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকলে আমরা শিক্ষকগণ ভালো থাকব। শিক্ষক জাতি ভালো থাকলে শিক্ষা প্রতিষ্ঠান সচল থাকবে। ছাত্র, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ওতপ্রোতভাবে জড়িত। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্র জীবনে বা শিক্ষা জীবনে প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর এই লক্ষ্য এবং নিজের গন্তব্যে পৌঁছার জন্য উচ্চ মাধ্যমিক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অধ্যায়ে তোমাদের তিনটি পথ রয়েছে। একটি হচ্ছে বিজ্ঞান বিভাগ, একটি মানবিক বিভাগ, অন্যটি ব্যবসায় শিক্ষা বিভাগ। বিজ্ঞানের এই অত্যাশ্চর্য যুগে, বিস্ময়কর যুগে বিজ্ঞানের বিশাল জ্ঞান ভাণ্ডারের ভূগর্ভে পৌঁছতে চাইলে বিজ্ঞান বিভাগ মানব সভ্যতার ইতিহাস, মানব সৃষ্ট কৃষ্টি, কলা, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে জানতে চাইলে মানবিক বিভাগ, এবং ব্যবসা জগতে সফলতার শীর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে ব্যবসায় শিক্ষা বিভাগ নির্বাচন করতে পারো। তবে জীবনের সর্বোত্তম লক্ষ্য হলো আর নিজের বিবেক, মূল্যবোধ এবং নৈতিকতাকে জাগিয়ে পরিবারের, সমাজের একজন উত্তম ও শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনার দুর্যোগের কারণে ফিজিক্যালি তোমাদের সাথে ক্লাস করতে না পারায় দুঃখিত। সরকারের এই অভিনব পদ্ধতিতে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের তোমাদের আজকে ক্লাসে স্বাগত। আমি হেমকুসুম রায়, হিসাব বিজ্ঞান বিভাগ, প্রভাষক, শেতাবগঞ্জ সরকারি কলেজ, বোচাগঞ্জ, দিনাজপুর। আজকে হিসাব বিজ্ঞান বিভাগে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের আমি গত ক্লাসে প্রথম ভাগ সম্পর্কে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় ভাগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করব। সেগুলো হলো প্রথম অধ্যায় দ্বিতীয় ভাগ। প্রথম অধ্যায় দ্বিতীয় ভাগ। প্রথম অধ্যায় দ্বিতীয় ভাগ। এখানে আলোচ্য বিষয়গুলো হলো ঘটনা, 2 হলো লেনদেন, 3 হলো হিসাব সমীকরণ,  আমরা পূর্বের ক্লাসে প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাস দ্বিতীয় ভাগ, ঘটনা, লেনদেন, হিসাব সমীকরণ। সাধারণ অর্থে ঘটনা হলো যা সংঘটিত হয় তাই ঘটনা হলো অবস্থার পরিবর্তন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমাজে আমাদের নানান রকমের ঘটনা ঘটে থাকে। তবে হিসাব শাস্ত্রে, হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে ঘটনা হলো অর্থের সাথে সম্পৃক্ত, অর্থের সাথে পরিমাপযোগ্য যে সমস্ত ঘটনা তাই হচ্ছে হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে ঘটনা। যে ঘটনা
যে ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত, তাই ঘটনা। তারপরে হচ্ছে লেনদেন। লেনদেন হলো হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই শব্দটিতে দুটি শব্দ রয়েছে, একটি লেন, অন্যটি দেন, অর্থাৎ গ্রহণ এবং প্রদান, গিভ অ্যান্ড টেক। অর্থাৎ এখানে দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ গ্রহণ করবে, অন্য পক্ষটি প্রদান করবে, গ্রহীতা এবং দাতা। অর্থাৎ যে লেনদেনে দুটি পক্ষ থাকবে, যে লেনদেনের মাধ্যমে দুটি পক্ষ নিজের আদান প্রদান, কোনো পণ্য বা সেবা আদান প্রদান করবে, তাকেই লেনদেন বলে। লেনদেন হলো বলতে শুধু সেই সকল আদান প্রদানকে বোঝায় যেগুলো অর্থ বা অর্থমূল্যের ভিত্তিতে সম্পাদিত হয়। যেমন মনে করি করিম রহিমকে 500 টাকা প্রদান করলো। করিম রহিমকে 500 টাকা প্রদান করলো। এখানে করিম প্রদান করলো মানে করিম হলো দাতা, মানে করিম প্রদানকারী। রহিমকে প্রদান করলো, রহিম এখানে গ্রহীতা, গ্রহণকারী। তাহলে এখানে আমাদের দুটি পক্ষ রয়েছে, একটি হলো গ্রহীতা, অন্যটি হলো দাতা। প্রাচীনপন্থীদের দৃষ্টিভঙ্গিতে লেনদেন, আমাদের গত ক্লাসে আমি বলেছি, আমাদের হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি তার লিখিত গ্রন্থ সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট প্রপোর্শনালিটা, উক্ত গ্রন্থে তিনি দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে হিসাব লিপিবদ্ধ নিয়ে আলোচনা করেছেন। এই দুতরফা দাখিলা পদ্ধতিতেই দুটি পক্ষ রয়েছে, একটি পক্ষ ডেবিট, অন্য পক্ষটি ক্রেডিট, অর্থাৎ একটি পক্ষ দাতা, অন্য পক্ষটি গ্রহীতা। এরপরে আমাদের হিসাব সমীকরণ। আধুনিক দৃষ্টিতে লেনদেন, যে লেনদেন সমীকরণের উপাদানগুলোকে প্রভাবিত করে, যে লেনদেন হিসাবের সমীকরণের উপাদানগুলোকে প্রভাবিত করে, তাকেই আধুনিক দৃষ্টিতে লেনদেন বলে। এবার আমরা আলোচনা করব হিসাব সমীকরণ, অর্থাৎ হিসাব সমীকরণ কি। আধুনিক হিসাবশাস্ত্র বিজ্ঞানের মতে গাণিতিক সূত্র অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলোকে যে গাণিতিক সূত্রে প্রকাশ করা হয়, তাকেই হিসাব সমীকরণ বলা হয়। কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় শেষে উক্ত প্রতিষ্ঠানের মোট সম্পদ, প্রতিষ্ঠানের দায়, প্রতিষ্ঠানের মালিকের মালিকানা সত্ত্ব, এর মালিকানা সত্ত্বের পরিমাণকে যে গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকেই হিসাব সমীকরণ বলা হয়। অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের সমতা প্রকাশ করাই হলো হিসাব সমীকরণ। এখন আমরা হিসাব সমীকরণ সূত্রটি জেনে নেব। হিসাব সমীকরণের সূত্র হলো এ সমান এল প্লাস ও ই। এখানে এ সমান হচ্ছে, এ অর্থ হলো অ্যাসেটস, এল হচ্ছে লায়াবিলিটিস, ওই হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। অ্যাসেট মানে হলো সম্পদ, লায়াবিলিটিস দায়, ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। আমাদের সমীকরণের সূত্র হলো এ সমান এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেটস সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটস অর্থ হলো সম্পদ হলো অর্থনৈতিক পরিসম্পদ। কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়,
তাই হলো সম্পদ। যেমন কলকবজা, আসবাবপত্র, দালান কোঠা ইত্যাদি সম্পদ। লায়াবিলিটিস অর্থাৎ দায়। দায় হচ্ছে আর্থিক দায়বদ্ধতা। আমাদের প্রতিষ্ঠানে অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে অবশ্যই পরিশোধ করতে হবে, এই দায় হচ্ছে তৃতীয় পক্ষের দায়। এই তৃতীয় পক্ষের দাবিকেই বলা হয় দায়। অর্থাৎ যে দায় বা যে দাবি নির্দিষ্ট সময় শেষে পরিশোধযোগ্য, তাই হলো দায়, লায়াবিলিটিস। অর্থাৎ তৃতীয় পক্ষের দাবিকেই দায় বলা হয়। যেমন প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া হিসাব, ঋণপত্র ইত্যাদি। ওই ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের মোট সম্পদ থেকে মোট দায় বিয়োগ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো মালিকানা সত্ত্ব, অর্থাৎ ওনার্স ইকুইটি। এই মালিকানা সত্ত্ব শব্দে আরও 4টি উপাদান রয়েছে। মালিকানা সত্ত্বে 4টি উপাদান রয়েছে। অর্থাৎ আমরা ওই সমান জানব ক্যাপিটাল প্লাস রেভিনিউ লেস ড্রয়িংস লেস এক্সপেন্সেস। মালিকানা সত্ত্বের মধ্যে 4টি উপাদান রয়েছে। একটি হচ্ছে মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। অর্থাৎ ওই 4টি উপাদানের সমন্বয়ে হলো মালিকানা সত্ত্ব বা ওই। তাহলে আমাদের সমীকরণের সূত্রটি বর্ধিত করলে, সমীকরণের সূত্রটি বর্ধিত সমীকরণ রূপ। সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে অ্যাসেটস। সংক্ষেপে লিখি, অ্যাসেটস ইকুয়াল CL লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ লেস ড্রয়িংস লেস এক্সপেন্সেস। অর্থাৎ সমীকরণের বর্ধিত রূপ হলো A সমান L প্লাস C প্লাস R মাইনাস D মাইনাস E। অর্থাৎ সম্পদ সমান লায়াবিলিটিস দায়, ক্যাপিটাল মূলধন, আর রেভিনিউ মাইনাস ড্রয়িংস মাইনাস এক্সপেন্সেস। এটি হলো আমাদের সমীকরণের বর্ধিত রূপ। একটি উদাহরণের মাধ্যমে আমি সমীকরণের সূত্রটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। মনে করি মিস্টার আকবর 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে এই লেনদেনটি বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। মিস্টার আকবর 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। মিস্টার আকবর 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করলেন। মিস্টার আকবর 50,000 টাকা নিয়ে ব্যবসায় মূলধন হিসেবে আনয়ন করলেন। এখানে 50,000 টাকা হলো নগদ টাকা সম্পদ এবং মালিকানা সত্ত্ব, অর্থাৎ মিস্টার আকবরের 50,000 টাকা হলো মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের এখানে নগদ সম্পদ 50,000 টাকা সমান ওনার্স ইকুইটি হলো 50,000 টাকা। দ্বিতীয় লেনদেনটি, অর্থাৎ প্রতিনিয়ত ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেন সংগঠিত হয়। দ্বিতীয় লেনদেনটি হলো মিস্টার আকবর 10,000 টাকায় বাকিতে আসবাবপত্র ক্রয় করলেন। এখানে বাকিতে ক্রয় করা মানেই হলো দায়ের সৃষ্টি, অর্থাৎ তৃতীয় পক্ষের দায় সৃষ্টি। তাহলে বাকিতে ক্রয় করাতে আমাদের আসবাবপত্র বৃদ্ধি পেল, সম্পত্তি বৃদ্ধি পেল দায় বৃদ্ধি পেল 10,000 টাকা। তাহলে
সম্পদ 10,000 টাকা, দায় বৃদ্ধি পেল 10,000 টাকা। পূর্বের আমাদের ছিল 50,000 টাকা নগদ ছিল সম্পদ, পরবর্তীতে আসবাবপত্র 10,000 টাকা, 60,000 টাকা এবং দায় হলো 10,000 টাকা এবং মালিকানা সত্ত্ব পূর্বের ছিল 50,000 টাকা। তাহলে আমরা এটা অঙ্কের মাধ্যমে একটু বুঝিয়ে দিতে পারি। মিস্টার আকবর প্রথম লেনদেনে 50,000 টাকা ব্যবসায়ে আনয়ন করলেন, অর্থাৎ সম্পদ, নগদ সম্পদ, নগদ সম্পদ হলো 50,000 টাকা, নগদ টাকা 50,000, নগদ টাকা 50,000। তারপরে আসবাবপত্র নিয়ে আসলো, আসবাবপত্র 10,000, আসবাবপত্র 10,000। তাহলে অ্যাসেটস পার্শ্বে আমাদের নগদ টাকা 50,000, আসবাবপত্র 10,000 সমান সমীকরণের সূত্র হিসেবে লায়াবিলিটিস অর্থাৎ আসবাবপত্র ধারে ক্রয় করাতে 10,000 টাকা দায়ের সৃষ্টি হয়েছে, 10,000 টাকা দায়ের সৃষ্টি হয়েছে এবং আমাদের পূর্বের ওই ছিল অর্থাৎ মালিকানা সত্ত্ব ছিল 50,000 টাকা। এখানে আমাদের সূত্র অনুযায়ী সম্পদের পরিমাণ হলো 50,000, আসবাবপত্র 10,000, তার মানে হলো সম্পদের পরিমাণ হলো 60,000 এবং আমাদের ওই এবং লায়াবিলিটিস মিলে দুটোই হলো 60,000 টাকা। অতএব সমীকরণের সূত্র হলো উভয় পক্ষ অর্থাৎ উভয় পার্শ্ব সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের সমতা প্রকাশ। এখানে আমাদের অ্যাসেট সমান 60,000 এল প্লাস ওই অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব সমান 60,000। এটাই হলো আমাদের সমীকরণের সূত্র। এখন আমি তৃতীয় ভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগ আলোচনা করলাম, এখন করব তৃতীয় ভাগ। তৃতীয় ভাগ আলোচনা করব। তৃতীয় ভাগ তৃতীয় ভাগের নাম হলো হিসাব। হিসাব হিসাব ইংরেজি অ্যাকাউন্ট শব্দটি ফরাসি অ্যাকাউন্টার শব্দ থেকে উৎপত্তি। এখানে অ্যাকাউন্টার শব্দের অর্থ হলো গণনা করা বা হিসাব রাখা। ব্যবসায় সংগঠিত লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা এবং সংক্ষিপ্তকরণের যে মৌলিক কৌশল এবং পদ্ধতি তাকেই বলা হয় হিসাব। সুতরাং হিসাবশাস্ত্রের নীতি ও পদ্ধতি অনুযায়ী হিসাবের লেনদেনগুলোকে বিশ্লেষণ করে সমজাতীয় লেনদেনগুলোকে দায়, আয়, মূলধন, আয়, সম্পদ ইত্যাদি শ্রেণীকে বিভক্ত করে হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করাই হলো হিসাব। অর্থাৎ লেনদেনগুলোকে নির্দিষ্ট হিসাবের শিরোনামে নির্দিষ্ট পদ্ধতিতে লিপিবদ্ধ করাই হলো হিসাব। ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণের দুটি পদ্ধতি প্রচলিত, একটি হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ করা হয়, দুটি ভাগে ভাগ করা হয় হিসাবকে। একটি হলো ব্যক্তিবাচক, অন্যটি হলো অব্যক্তিবাচক। সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ আমি ছকে
বুঝিয়ে দিচ্ছি। সনাতন পদ্ধতিতে হিসাব, হিসাব এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে হিসাব দু প্রকার। একটি হচ্ছে ব্যক্তিবাচক, অন্যটি হলো অব্যক্তিবাচক। একটি ব্যক্তিবাচক, অন্যটি অব্যক্তিবাচক। এখানে ব্যক্তিবাচককে আরও দুভাগে ভাগ করা হয়, ব্যক্তিবাচককে আরও দুভাগে ভাগ করা হয়। একটি হলো প্রাপ্য হিসাব, একটি হলো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, অন্যটি হলো প্রদেয় হিসাব। অন্যটি হলো প্রদেয় হিসাব। এখানে অব্যক্তিবাচক হিসাবকে আবার আমরা ভাগ করতে পারি। অব্যক্তিবাচক হিসাব দুভাগে ভাগ করা হয়। একটি হলো সম্পত্তি, সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক, অন্যটি হলো নামিক, নামিক, নামিক হিসাব। এখন এই নামিক হিসাবকে আবার আমরা দুটি ভাগে ভাগ করি। একটি হলো আয়বাচক হিসাব, আয়বাচক হিসাব, অন্যটি হলো ব্যয়বাচক। ব্যয়বাচক হিসাব। এখানে আমরা সনাতন পদ্ধতিতে হিসাব সম্পর্কে জানলাম। এরপরে আমরা আধুনিক পদ্ধতিতে হিসাব সম্পর্কে জানব। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে যেটাকে বলা হয় সমীকরণ পদ্ধতি। আমরা আধুনিক পদ্ধতিকে সমীকরণ পদ্ধতি বলে থাকি। সমীকরণ পদ্ধতি হচ্ছে, আমি পূর্বেই আলোচনা করলাম, হিসাব শাস্ত্রবিদগণের সমীকরণের আলোকে হিসাবের শ্রেণী বিভাগ করেছেন। হিসাব সমীকরণ হলো সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের সমন্বিত রূপ হলো হিসাব সমীকরণ। আমরা আধুনিক পদ্ধতিতে সমীকরণ পদ্ধতিতে হিসাব কার্য সম্পন্ন করে থাকি। এ পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থার প্রস্তুত করি, যেখানে আমরা সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে পারি। বর্তমানে আমরা আধুনিক পদ্ধতিতে এবং সমীকরণ পদ্ধতিতে হিসাব কার্য সম্পন্ন করে থাকি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী যেগুলো স্কুল রয়েছে, সে সমস্ত স্কুলে নবম এবং দশম শ্রেণীতে সিলেবাসে হিসাব বিজ্ঞান বিষয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, যার কারণে এই তোমরা এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে নতুন হিসাব বিজ্ঞান একটি নতুন বিষয়, যার কারণে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি যেন তোমাদের বেসিক সম্পর্কে তোমাদের ধারণা হয়, আর পরবর্তী ক্লাসগুলোতে অঙ্কগুলো করতে যেন তোমাদের
সহজ হয়, বুঝতে সুবিধা হয়, যার কারণে আমি বিস্তারিত আলোচনা করছি। তোমরা পুরো অধ্যায়টি ভালোভাবে পড়বে। সমীকরণ অধ্যায়টি বিস্তারিতভাবে বইয়ে আলোচনা করা আছে। পরবর্তীতে তোমাদের আমি অঙ্ক করাবো। আজকের এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।